স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। লম্বা ছুটির কারণে এবারের ঈদ যাত্রায় নেই পুরনো ভিড়। হাতে সময় নিয়ে ধীরে সুস্থে রাজধানী ছাড়ছেন মানুষ। তবে সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় আজ ভিড় একটু বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে নিয়ম করে ছেড়ে যাচ্ছে ট্রেন। ঈদে বাড়তি চাপের কথা ভেবে অতিরিক্ত বিশেষ ট্রেন যুক্ত হয়েছে। রেল কর্তৃপক্ষ জানায় সরকারি বেসরকারি অফিস ও গার্মেন্টস ছুটি হলে যাত্রীর চাপ বাড়বে। এছাড়া অতিরিক্ত চাপ সামাল দিতে স্টেশনের গেটে জোরদার করা হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এদিকে সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে আসতে থাকেন যাত্রীরা। তবে গাবতলী, মহাখালী, গুলিস্তান ও সায়দাবাদ বাস টার্মিনালে ঘরমুখী যাত্রীদের চাপ তুলনামূলক কম। ঈদের ছুটি ঘনিয়ে আসার সাথে সাথে যাত্রীদের চাপ বাড়বে বলে আশাবাদী পরিবহন কর্তৃপক্ষ। কমলাপুর স্টেশন থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, যাত্রীদের ভিড় কেমন দেখছেন আজকে জানাবেন। আজকে ঈদ যাত্রার চতুর্থ দিন চলছে। আপনি জানেন 17 মার্চে যারা টিকিট কেটেছেন আজকে কিন্তু তারাই ট্রেনে যাত্রা করছেন। এখন পর্যন্ত যেই ভিড়ের কথা বলছেন খুব বেশি ভিড় কিন্তু আমরা দেখিনি। তবে বিগত 3 দিনের তুলনায় আজকে কিছুটা যাত্রী বেড়েছে এবং সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গেছে। ইতিমধ্যে একটি ট্রেন ছাড়া বাকি ট্রেনগুলো ঠিক যথাসময়ে আসলে আমরা ছেড়ে দিতে দেখেছি। এখন পর্যন্ত বা আরো কয়েকটা ট্রেন ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছে বেশ। এবং কমলাপুর স্টেশনে যে ভিড় থাকার কথা ছিল সেটা কিন্তু আমাদের চোখে পড়ে নেই। এবং ঈদের যে যাত্রা হিসেবে এই হিসেবে কিন্তু বাড়তি নিরাপত্তা কিন্তু নিয়েছে কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ। আমরা দেখেছি যে বাইরে কিন্তু 3 স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে, কারণ যারা তাদের টিকিট নাই তাদের কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গেটের স্টেশনের বাইরেও কিন্তু আলাদা করে চেক করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা দেখেছি একটা বিশেষ ট্রেন কিন্তু ছেড়ে গেছে। এছাড়াও আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছেন যে অনেকটা স্বস্তিতেই কিন্তু আসলে তারা বাড়ি ফিরতে পারছেন। যেই ভিড় ছিল আগে ট্রেনে ওঠা বা যে ওঠার সেই ভিড়টাও কিন্তু আজকে আমরা দেখতে পাইনি। এখন পর্যন্ত স্টেশনেও কিন্তু খুব উপচে পড়া যে ভিড় সেটাও কিন্তু নেই। এবং আজকে শুধু নীলসাগর এক্সপ্রেস ছাড়া বাকি ট্রেনগুলো কিন্তু যথাসময়ে সেরে গেছে এবং কোনো শিডিউল বিপর্যয় কিন্তু নেই। যে ট্রেনগুলো আসছেন সেই ট্রেনগুলো দ্রুত আবার ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীও ব্যাপক নিরাপত্তা দিচ্ছেন। প্রত্যেকটি জায়গায় আনসার পুলিশ, র্যাব সদস্য কিন্তু রয়েছেন এবং তারাও কিন্তু নজরদারিতে রয়েছেন। কোন রকম টিকিট কালোবাজারি যাতে না হয় সেগুলোও কিন্তু তারা দেখছেন। এবং যারা যেই কমিউটার ট্রেনগুলো আছেন সেই ট্রেনগুলোর জন্য কিন্তু আলাদা করে লাইন দাঁড় করানো হয়েছে এবং কেউ যাতে কাউকে পেরিয়ে টিকিট কাটতে না পারে সেই ব্যবস্থাও কিন্তু করছেন। অনেকটা আসলে আজকে যে স্বস্তির কথা বলছেন সেই স্বস্তির যাত্রা আমরা একজন যাত্রীর সাথে কথা বলবো। তিনি আমাদের জানাবেন আপনি কোথায় যাচ্ছিলেন এবং আজকে কেমন স্বস্তি আসলে বোধ করছেন। আমি ঢাকা থেকে পার্বতীপুর যাব। পার্বতীপুরে আজকে খুবই ভালো লাগতেছে, ভিড় তুলনামূলকভাবে অনেক কম। বিয়ের পর প্রথম বউকে নিয়ে ঈদ করতে যাচ্ছি, খুবই ভালো লাগছে এবং ভ্রমণ আশা করি অনেক সুন্দর হবে। সবাইকে ধন্যবাদ। যে আপনি দেখতে পাচ্ছিলেন যে যাত্রীরাও কিন্তু স্বস্তির কথা জানাচ্ছিলেন এবং ট্রেনেও এই কমলাপুর স্টেশনে যে ভিড় আজকে সেই ভিড়টাও কিন্তু অনেকটা স্বস্তি নিয়েই প্রত্যেকটি ট্রেন সেরে যাচ্ছে এবং যাত্রীরাও আসলে স্বস্তি বোধ করছেন। এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। টানা ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। আজ থেকে পুরো দমে শুরু হয়েছে ঈদ যাত্রা। তবে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু, ঢাকা ময়মনসিংহ, ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে এখনও যানবাহনের চাপ তেমন দেখা যায়নি। ভোর থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ কম দেখা যায়। বেড়েছে ব্যক্তিগত যানবাহন চলাচল। এদিকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে পরিবহন চালকদের বিরুদ্ধে। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও তেমন যানবাহনের চাপ দেখা যায়নি। অন্যদিকে সাভারে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা থাকলেও নেই কাঙ্ক্ষিত যাত্রী। সকাল থেকে নবীনগর ও বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় যান চলাচলে কিছুটা ধীরগতি দেখা যায়। শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোর ছুটি শুরু হলে বিকাল থেকে সড়কগুলোতে চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহেল, আজকে মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। যানবাহনের চাপ অনেকটাই কম। আমি সেই পরিসংখ্যান যদি আপনাকে একটু দিয়ে রাখছি যে গেল 24 ঘন্টায়
এই যমুনা সেতু যেটি রয়েছে সেই সেতু দিয়ে প্রায় 33,000-এর অধিক যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে 2,80,00,000 টাকার মতো টোল আদায় হয়েছে। এটি আসলে খুব বেশি যে চাপ, মহাসড়কের যানজট তৈরি হওয়ার জন্য যে চাপ, সেই চাপ কিন্তু নয়। কারণ আমরা জানি যে এই যমুনা সেতু দিয়ে প্রায় 55 থেকে 60,000 গাড়ি যখন যানবাহন পারাপার হয় তখনই মূলত একটি চাপ সৃষ্টি হয়। সেই চাপ সৃষ্টি হওয়ার জন্য যে উপাদানটি দরকার, যে আমাদের যে ঢাকা এবং গাজীপুর বা বিভিন্ন স্থানে যে পোশাক পল্লী রয়েছে সেই পোশাক পল্লীগুলি ছুটি একযোগে যখন ছুটি হয়, সেই ছুটির ফলে এই অতিরিক্ত গাড়ির যখন চাপ সৃষ্টি হয় তখনই মূলত এই মহাসড়কে একটা বড় ধরনের যানজটের সৃষ্টি হয়। আমরা বিগত দিনগুলোতে তেমনটাই দেখেছি এবং আমরা তথ্য পেয়েছি যে বিষয়টি হচ্ছে যে আজ দুপুরের পর থেকেই মূলত পোশাক পল্লীগুলি ছুটি ঘোষণা করা হবে। আজ কিছু ছুটি হবে, কাল কিছু ছুটি হবে। সেই ছুটির যে চাপটি রয়েছে সেই চাপটি যদি এই সেতু এবং মহাসড়ক সামাল দিতে পারে তবেই যেটি কর্তৃপক্ষ বলছিলেন যে এবারে ঈদ যাত্রা স্বস্তির হবে, সেটুকু আশা তারা করছেন। তবে আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা পর্যন্ত যে 4 লেনের সুবিধা, এলেঙ্গার পরে যে 13 কিলোমিটারের যে ভোগান্তি ছিল সেই ভোগান্তিতে অস্থায়ীভাবে 4 লেনের যানবাহন এখন চলাচল করছে। তবে সেতুর মধ্যে যে বিষয়টি রয়েছে যে সেতু কিন্তু এখনো 2 লেনের যে সেতু সেই সেতুতেই রয়েছে। সেতুতে অতিরিক্ত গাড়ির চাপ এবং ফিটনেসবিহীন যানবাহন যেটি বিকল হওয়া, আমরা গেল ঈদের মধ্যে যেটি দেখেছি যে প্রায় শতাধিক যানবাহন বিকল এবং দুর্ঘটনার কবলে পড়েছিল। এর মধ্যে সেতুর মধ্যেই কিন্তু সেটি ছিল প্রায় 33টির মতো যানবাহন যে দুর্ঘটনা এবং কবলের মধ্যে সেতুর উপরে ছিল। তো এই যে সেতুতে যদি কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না হয়, কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সেক্ষেত্রে এই মহাসড়কে অনেকটাই স্বস্তিতে ঈদ যাত্রা করতে। মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের যে চাপ এবং ফিটনেসবিহীন যানবাহন যেটি রয়েছে সেই যানবাহনের দুর্ঘটনার কবলে যদি না পড়ে সেই ক্ষেত্রে একটি স্বস্তির কথা বলা যেতে পারে। তা নাহলে যখন তখন এই মহাসড়ক যে রহস্যজনক আচরণ করে সেই ক্ষেত্রে যানজটের আশঙ্কা করছেন যদি প্রশাসনগুলো খুলে দেওয়া হয় তখন। সোহেল, ধন্যবাদ আপনাকে। বিশ্ব দেখছে বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই সুযোগ এসেছে, সংস্কারের কাজও চলছে। চীনের ইউনান প্রদেশে বোয়াও সম্মেলনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। As we build a new Bangladesh, we face multiple challenges which are shared by other Asian countries. In particular, global financial market instability, political uncertainties, need new additional accessible non-ODA, non-debt creating grant-based climate finance with an equitable distribution between adaptation and mitigation. সময় যত যাচ্ছে ততই যেন বিভিন্ন ইস্যুতে দূরত্ব বাড়ছে অন্তর্বর্তী সরকার এবং এনসিপি নেতাদের মাঝে, এমন মত রাজনৈতিক সচেতন মানুষের। তারা বলছেন দেশের প্রয়োজনে সবার উচিত ঐক্যবদ্ধ থাকা। তবে এ দূরত্বের কথা অস্বীকার করে নেতারা বলেন পতিত স্বৈরাচার ইস্যুতে দ্বিমত নয়, আর সরকার বলছে আওয়ামী লীগ ইস্যুতে সব রাজনৈতিক দলের সিদ্ধান্তই বাস্তবায়ন করতে চায় তারা। নেতৃত্বদানকারী ছাত্রদের আহ্বানে সাড়া দিয়েই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 7 মাসের বেশি সেই সম্পর্কের টানাপোড়েনের শুরুটা হয় রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে। সবশেষ আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে আবারও স্পষ্ট বিভেদের আভাস সরকার ও এনসিপি নেতাদের মাঝে। 20 মার্চ প্রধান উপদেষ্টার এক মন্তব্যের পরে বিক্ষোভে উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সংবাদ সম্মেলন ডেকে ক্ষোভ জানায় জাতীয় নাগরিক পার্টি। আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিষয়টি নিয়ে খোলা মনে নিজেদের মূল্যায়ন তুলে ধরেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অবশ্যই দূরত্ব তৈরি হচ্ছে, এখানে দূরত্ব কিছুটা তৈরি হচ্ছে, এটা দৃশ্যমান দেখা গেল। সত্যিকার অর্থে আমি মনে করি না দূরত্ব আছে ওদের ভিতরে, কারণ ওরা যায় ডক্টর নিশ্চয়তা। আমরা চাচ্ছি যে বাংলাদেশে আমরা যারা আছি প্রত্যেকটা রাজনৈতিক দল তারা সবাই দেশের উন্নয়নে কাজ করবে, সবাই একমত হয়ে থাকবে। দুই পক্ষ যদি একসাথে না থাকে তাহলে বাংলাদেশ যেটা চাচ্ছে ওটা বাংলাদেশ এটা পাবে না। তবে আওয়ামী লীগ ইস্যুতে দ্বিমতের বদলে ঐক্যমত রয়েছে বলে দাবি করে এনসিপি নেতা। এই অভ্যুত্থান যেই রাজনৈতিক দলটিকে পতিত করেছে এবং এই বাংলাদেশে নতুন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার কোনো সুযোগ নেই, এখানে আমি বরং ঐক্য দেখি। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে সব রাজনৈতিক দলের ঐক্যমতের সিদ্ধান্তই নৌকার ভাগ্য নির্ধারণ করবে।
নিষিদ্ধের বিষয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা নিজস্ব অবস্থান থাকতে পারে, আর অন্যান্য রাজনৈতিক দলও যদি তাদের রাজনৈতিক অবস্থানটা স্পষ্ট করেন তাহলে এই বিষয়ে আসলে সরকারের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হয় এবং সরকার আশা করে যে এই বিষয়ে রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতের ভিত্তিতে এক ধরনের সিদ্ধান্তে পৌঁছাবে যাতে সরকার সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মত দ্বিমতের সৌন্দর্য রয়েছে, তবে অতিচর্চা রাজনৈতিক বিভেদ উস্কে দেয়। সংবাদ সম্মেলনে এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছেন বা মানে ফেসবুকে অনেক রকম পোস্ট করছে। এসব সত্ত্বেও আমার কাছে মনে হয় না যে আমরা কেউই কোনো পক্ষই একটা প্রবল সংঘর্ষের জন্য প্রস্তুত। এটা নিয়ে অনেক বেশি আলোচনা করার সুযোগ নেই। আমি বরং যদি আলোচনা করি বরং আমরা দেশের ক্ষতি করব এবং দেশের অনেক বেশি অনৈক্য সৃষ্টির পথকে খোলাসা করে দেব। বিভেদ নয়, আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাজনৈতিক ঐক্য বেশি প্রয়োজন বলেও মত দেন ডক্টর মাহবুবুল্লাহ। আমেরিকা রাখা নিয়ে তো বড় প্রশ্ন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের 17.5% মৃত্যুর জন্য দায়ী হার্ট অ্যাটাক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য এমনটাই বলছে। তবে চিকিৎসকরা বলছেন প্রতি 5 তরুণের একজন হৃদরোগের ঝুঁকির মধ্যে রয়েছেন, যা শঙ্কার অন্যতম কারণ। বলা হচ্ছে হৃদরোগীদের আপাত জরুরি চিকিৎসা সেবা সিপিআর দেওয়ার প্রশিক্ষণ জানা থাকলে বাঁচতে পারে অনেক প্রাণ। হার্টে রক্ত সরবরাহকারী রক্তনালী বন্ধ হয়ে গেলে এবং রক্ত হার্টে পৌঁছাতে না পারলে হার্টের মাংসপেশিতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না, আর তখনই হয় হার্ট অ্যাটাক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2022 সালের তথ্য বলছে ওই বছর দেশে মোট মৃত্যুর 17.45% ঘটেছে হার্ট অ্যাটাক ও হৃদরোগে। এর মধ্যে হৃদরোগে 3.67% আর অন্যান্য কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্ত হয়ে সারা দেশে মৃত্যুর হার 21.12%। সাম্প্রতিক বছরগুলোতে 50 বছরের নিচে 30% রোগীর মধ্যে হৃদরোগের লক্ষণ দেখা যাচ্ছে। যাদের বংশগতভাবে হৃদরোগ আছে, রক্তের কোলেস্টেরলের মাত্রা বেশি, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অল্প বয়সে হতে পারে, স্থূলতার পরিমাণ বেড়ে যায়। আমাদের তরুণদের মধ্যে অনেকে ধূমপানে অভ্যস্ত, বিভিন্ন ধরনের এনার্জি ড্রিঙ্ক বা ড্রাগে অভ্যস্ত, এগুলা কিন্তু হৃদরোগের ঝুঁকি বাড়ায়। সম্প্রতি ক্রিকেটার তামিম ইকবালের হার্ট অ্যাটাক হওয়ার পর 22 মিনিটে সিপিআর দেওয়া হয়, যা বিশ্বজুড়ে হৃদরোগ চিকিৎসায় বহুল প্রচলিত এক জরুরি সেবা পদ্ধতি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটাকে বলে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা সিপিআর। বুকের মাঝখানে প্রেসার দিয়ে চাপ দেওয়া হয়, সাধারণত 100 থেকে 110 রেটে মিনিটে এটা চাপ দেওয়া হয়। এটাতে করতে পারলে যেটা হয় যে রোগীর রক্ত সঞ্চালনটা চালু থাকতে পারে, সার্কুলেশন বা রক্ত সরবরাহ চালু রাখা, শ্বাস প্রশ্বাস চালু রাখা, এটার নামই হচ্ছে সিপিআর। সাধারণ জনগণের মাঝে সিপিআর নিয়ে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন বলেও মনে করেন চিকিৎসকরা। রাস্তাঘাটে, বাড়িতে কোথাও যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাহলে যেন ওনারা সিপিআরটা দিতে পারেন, বেসিক লাইফ সাপোর্টটা ওনারা দিতে পারেন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। আজ পবিত্র শবে কদর বা সৌভাগ্যের রজনী। ইসলাম ধর্মমতে পবিত্র কোরআন নাজিল হয়েছিল এই রাতে। কোরআন তেলাওয়াত, দোয়া ও নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে বরকতময় রাতটি অতিবাহিত করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রমজানে মহিমান্বিত রাত শবে কদর। এই রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল মহাগ্রন্থ আল কোরআন। হাজার মাসের চেয়েও উত্তম এই রাতে আল্লাহর সান্নিধ্য লাভের আশায় ইবাদত বন্দেগীতে মাশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। সাধারণত 27শে রমজান শবে কদর পালন করা হলেও ইসলামী বিশেষজ্ঞদের মতে রমজানের শেষ 10 দিনের যে কোনো বিজয়ের রাতই হতে পারে শবে কদর। তাই 21 থেকে 29 রমজানের প্রতিটি বিজয়ের রাতেই বেশি বেশি ইবাদত করার তাগিদ ইসলামী চিন্তাবিদদের। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা এই মহান রাত্রকে যদি পেতে চাও তাহলে তোমরা 21তম রজনী অথবা 25তম রজনী অথবা 27তম রজনী অথবা 29তম রজনী, এই বেজর 5টি রাত্রে তোমরা তালাশ করতে থাকো। আল্লাহ রাসূলের আমলের অবস্থা অনুযায়ী মনে হচ্ছে এবং অনেকেই এটাকে সিদ্ধান্তে উপনীত হয়েছেন, হবেই এটা না, আশা করা যায় আল্লাহ 27তম রজনীতেই লাইলাতুল কদর দান করেন। এ রাতের ফজিলত ও ইবাদত নিয়েও জানালেন এই ইসলামী চিন্তাবিদ। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, যে বরকত, আল্লাহ তাআলার কাছে যে প্রিয় হওয়া যায়, এই একটা রাত্র আল্লাহর কাছে তেমন প্রিয়। এবং এই রাতের সবচেয়ে বড় ফজিলত কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে কোটি কোটি ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে জমিনে আসেন। প্রত্যেকটা ইবাদতকারীর কাছে গিয়ে
এই খবর পৌঁছান যে সালাম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুসংবাদ। আল্লাহর সন্তুষ্টি, ক্ষমা ও সৌভাগ্য লাভের জন্য রাত জেগে ইবাদত বন্দেগীর মাধ্যমে রাতটি কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। ফ্রান্সে ঈদ উল ফিতরকে সামনে রেখে জমজমাট ঈদের বাজার। কেনাকাটায় ক্রেতা বিক্রেতা উভয়ই পার করছেন ব্যস্ত সময়। প্রবাসীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বাংলাদেশি পোশাকের দোকানগুলো। বাংলাদেশের মতোই কেনাকাটার জন্য দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন তারা। প্রবাসীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ফ্রান্সের বাংলাদেশি পোশাকের দোকানগুলো। বাংলাদেশের মতোই কেনাকাটার জন্য দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন তারা। পছন্দের পোশাক কেনার জন্য ছুটে যাচ্ছেন এক দোকান থেকে অন্য দোকানে। পরিবার পরিজন নিয়ে বাংলাদেশি অধ্যুষিত এলাকা সার্সেল, লা কনর্ভের পোশাকের দোকানগুলোতে পাঞ্জাবি পায়জামা, টুপি, জায়নামাজ, আতরের পাশাপাশি শাড়ি, গহনা, থ্রি পিস, লেহেঙ্গা সহ বাচ্চাদের বাহারি রকমের পোশাক কিনতে চলছে প্রতিযোগিতা। আমার 2 বাচ্চার জন্য 2টা লেহেঙ্গা কিনছি, সেম এরকম বাংলাদেশি ঈদের ড্রেস এখানে আমরা পেয়েছি। সকাল থেকে রাত অবধি চলছে বেচা বিক্রি। বিক্রেতারা জানান, ক্রেতাদের পছন্দের তালিকায় এবার দেশি পোশাকের চাহিদা রয়েছে সবচেয়ে বেশি। প্রত্যাশার তুলনায় বিক্রিও হচ্ছে ভালো। আলহামদুলিল্লাহ, এখন বেচা কিনা খুবই ভালো হচ্ছে। সবাই কিন্তু বাংলাদেশি থ্রি পিসের উপরে, বাংলাদেশি শাড়ির উপরে, বাংলাদেশি পাঞ্জাবি এবং বাংলাদেশি পোশাকের উপরেই সবার ঝোঁক এবং সবাই এটাই পছন্দ করে। আমাদের এবছরে ঈদের বেচা কিনা অনেক ভালো, অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে। সকাল থেকে রাত পর্যন্ত উপচে পড়া ভিড়, প্রচুর কাস্টমারের চাহিদা অনুযায়ী মাল দিতে পারছি। ভিন্ন দেশের মুসলিমরাও ভিড় করছে বাংলাদেশি দোকানগুলোতে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে দেশীয় পছন্দের পোশাকটি কিনতে পেরে উচ্ছ্বসিত প্রবাসীরা। আমি বাবার সাথে এখানে শপিং করতে আসছি আর একটা বাংলাদেশি ড্রেস কিনছি, অনেক সুন্দর হয়েছে। আমার ছোট মেয়ের জন্য 2টা জামা আর আমার ওয়াইফের জন্য একটা জামা। দামের বেলা মোটামুটি ভালো আছে। পোশাকের দোকানের মতোই আসবাবপত্রের দোকানগুলোতে চলছে ঈদ উপলক্ষে কেনাকাটা। ক্রেতা আকৃষ্ট করতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো প্রবাসী বাংলাদেশিদেরকে দিচ্ছে মূল্য ছাড়। বেচা বিক্রিও হচ্ছে বেশ ভালো। আমাদের বিডি ফার্নিচারে বিশেষ করে কাস্টমার বেশি হওয়ার কারণ হচ্ছে আমরা ঈদ উপলক্ষে অনেক নতুন মডেল উঠিয়েছি এবং সেই সাথে আমরা বাংলাদেশিদের জন্য আপ টু 50% ডিসকাউন্ট দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ঈদ উপলক্ষে আমাদের খুব ভালোভাবে বেচাকেনা চলতেছে। আমাদের এস এ ফার্নিচার বাংলাদেশিদের জন্য 20 থেকে 50% ছাড় দিয়ে যাচ্ছি। মেহেদি হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ছাঁটাইয়ের প্রতিবাদে ইউনাইটেড দ্য ইউনিয়নের 400 জনের বেশি বিন কর্মী দফায় দফায় ধর্মঘট করেছেন। আর এই ধর্মঘটের কারণে গত 2 সপ্তাহ ধরে বার্মিংহাম সিটি কাউন্সিলের বর্জ্য অপসারণ করা হচ্ছে না। এতে কাউন্সিলের বিভিন্ন এলাকায় ঘরের সামনে ডাস্টবিন ছাপিয়ে পড়ছে ময়লার স্তূপ। ব্রিটেন তথা ইউরোপের সর্ববৃহৎ কাউন্সিল বার্মিংহাম সিটি কাউন্সিল। 12 লাখের বেশি বাসিন্দার নগরী বার্মিংহাম সিটি কাউন্সিলের বর্তমান চিত্র হচ্ছে এটি। গত বছর দেউলিয়া হওয়া এই সিটি কাউন্সিল কর্তৃপক্ষের আর্থিক অবস্থার উন্নতির জন্য বিস্তৃত পদক্ষেপের অংশ হিসেবে স্থানীয় পরিষেবায় কিছু বিন কর্মীকে কাটছাঁট, কয়েকজনকে পদোন্নতি এবং তাদের বেতন কমানোর পরিকল্পনার কারণে এবছরের শুরু থেকেই চলছে দফায় দফায় ধর্মঘট। Full of rubbish, the fly tipping has gone out of control, and residents are fuming, and I don't blame them. We pay council tax on time. We expect our rubbishes to be cleared on time. বিন কর্মীদের এই ধর্মঘটের কারণে গত 2 সপ্তাহ ধরে বার্মিংহাম সিটি কাউন্সিলের বর্জ্য অপসারণ না করায় কাউন্সিলের বিভিন্ন এলাকায় ঘরের সামনে জমেছে ময়লার স্তূপ। ময়লা আবর্জনার কারণে মশামাছি, পোকামাকড় ও ইঁদুরের উপদ্রব বেড়েছে। শহরের বিভিন্ন স্থানে গৃহস্থলীর বর্জ্য, সেই সাথে পুরানো গৃহস্থলীর সরঞ্জাম ভর্তি কালো বিন লাইনারের 6 ফুট বিন ব্যাগের স্তূপে চলাফেরা করাই দায় হয়ে পড়েছে। বিনের দুর্গন্ধে নিদারুণ কষ্টে অতিষ্ঠ মানুষ। রমজানের এই সময় মসজিদে 5 ওয়াক্ত নামাজ ও তারাবি পড়তে যাওয়া মুসল্লিদের নাভিশ্বাস। বিনোর দুর্গন্ধে আমরা এলাকা থাকতাম পারলাম না, আমরা দুয়ারে গন্ধ হয়ে গেছে। ভালো স্মেল পায় না, দুর্গন্ধের কারণে বাচ্চা কাচ্চা অসুস্থ হওয়ার উপক্রম। দুর্গন্ধে আমরা নামাজ পড়তাম পারি না, 3 সপ্তাহ ধরে আমরা বিন নেন না এলাকার থাকি। বার্মিংহাম সিটি কাউন্সিলের বাসিন্দারা বলছেন, বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নগরবাসীর সুবিধা পাওয়ার কথা থাকলেও বিন কর্মীদের ধর্মঘটের কারণে এখন তা জনদুর্ভোগে পরিণত হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক।
13 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিনল্যান্ডের সিটি কাউন্সিল নির্বাচন। এবারে নির্বাচনে লড়বেন 8 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ফিনিশদের পাশাপাশি বসবাসকারী বাংলাদেশিদের উন্নয়ন ও সেবায় ভূমিকা রাখতে চান তারা। ফিনল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটি নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটির নির্বাচন কমিশন। এরই মধ্যে শহরগুলোর বিভিন্ন লাইব্রেরি, শপিং মল এবং পোস্ট অফিসে আগাম ভোট প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এপ্রিলের 13 তারিখ আনুষ্ঠানিকভাবে নির্ধারিত কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। আর আগাম ভোটদানের জন্য এপ্রিলের 2 থেকে 8 তারিখ নির্ধারণ করেছে ফিনল্যান্ডের নির্বাচন কমিশন। এবার এ ভোটযুদ্ধে লড়তে যাচ্ছেন দলের মনোনীত 8 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। দেশটির হেলসিঙ্কি সিটিতে গ্রিন পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন লেখক ও মানবাধিকার বিশেষজ্ঞ ডক্টর মুজিবুর রহমান দফতরি। জানান, জয়ী হলে ক্ষুদ্র ব্যবসায়ী ও অভিবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান এবং সুযোগ সুবিধা নিয়ে কাজ করবেন। তো আমার মূল যে নির্বাচনী প্রতিজ্ঞা সেটা হচ্ছে যে আমি নির্বাচিত হলে এখানকার যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, নতুন ব্যবসা প্রতিষ্ঠা করবে, তাদেরকে 2 বছর ট্যাক্স ফ্রি দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি ইমিগ্রেন্টদের বিভিন্ন খেলাধুলা, তারপর সাংস্কৃতিক, তারপর ধর্মীয় দাবি আদায়ের চেষ্টা করব। আমাকে ভোট দেওয়ার মাধ্যমে আপনারা ইমিগ্রেন্টদের হাতকে শক্তিশালী করবেন, যাতে ইমিগ্রেন্টদের বিভিন্ন দাবি দেওয়া আমরা আদায় করতে পারি। এসডিপি থেকে এসপো সিটিতে মনোনয়ন পেয়েছেন দীর্ঘ 1.5 দশক ধরে বসবাসকারী আরেক বাংলাদেশি বংশোদ্ভূত মিয়াজ নজরুল ইসলাম। স্থানীয় ফিনিশ ভোটারদের কাছেও আলোচনায় থাকছেন তিনি। আমরা চাচ্ছি ইংলিশটাকেও যদি ওরা রিক্রুটমেন্ট ল্যাঙ্গুয়েজ করে, সেগুলো আমরা যারা স্কিল ইমিগ্রেন্ট আছে তাদের জন্য কাজ পেতে বা চাকরি পেতে সুবিধা হয়। পাশাপাশি সেটা ফিনল্যান্ডের অর্থনীতির জন্য অনেক ভালো, কেন তারা অনেক স্কিল্ড ওয়ার্কার পাবে। পাশাপাশি আমরা চাচ্ছি যে বুলিং এর বিরুদ্ধে কাজ করতে, কেন ফিনল্যান্ডের স্কুলগুলোতে, ফিনল্যান্ডের শপিং সেন্টারে, পাবলিক ট্রান্সপোর্টেশনে অনেক ধরনের বুলিং হয়। আমরা সেগুলোর মধ্যে কাজ করার চেষ্টা করব। একই সিটিতে লড়ছেন কিঞ্চিত রিধিমান নামের আরেক বাংলাদেশি বংশোদ্ভূত নারী। তিনি রাজনৈতিক দল কেস কোস্তা থেকে মনোনীত প্রার্থী। দীর্ঘদিন ধরে নারী অধিকার ও অভিবাসী নারীদের উন্নয়নে কাজ করছেন এই মানবাধিকার কর্মী। আমি আগে থেকে কোনো প্রমিস করব না যে আমি মিউনিসিপ্যালিটি পজিশনে চলে গেলে বা আমি একটা পজিশন পেয়ে গেলে আমি এই জিনিসগুলো করে ফেলবো। আমি কোনো প্রমিস করব না, কজ আই বিলিভ মোর ইন অ্যাকশন। ফিনল্যান্ডের এই নির্বাচনে ক্ষমতাসীন দল কোকমুসের থেকে একমাত্র বাংলাদেশি প্রার্থী হিসেবে হেলসিঙ্কিতে মনোনয়ন পেয়েছেন তাসলিমা জামান। চালিয়ে যাচ্ছেন প্রচারণা। এছাড়াও বিভিন্ন দল থেকে মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন আরও 4 জন বাংলাদেশি। এর আগেও একাধিক বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ফিনল্যান্ডের বিভিন্ন সিটিতে। আগামী 16 এপ্রিল ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল। 2 বছরের বেশি সময় ধরে ফিনল্যান্ডে বসবাস করছেন এমন নাগরিকরা দিতে পারবেন ভোট। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।